টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে 4 ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দুপুরে 4 ব্রেকিং মানে সকাল থেকে কোন খবরগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরা উচিত। আমি পিসিআর কে বলবো দুপুরে তার 4 ব্রেকিং এর 4টে ইস্যু বিগ বলে প্লে করতে। দুপুরে 4 ব্রেকিং এর প্রথম ইস্যু, মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত এলাকায় বিএসএফ এর জালে 3 বাংলাদেশি ভারতে এসে ভুয়ো পরিচয়পত্র বানায় অনুপ্রবেশকারীরা। কি তাড়াতাড়ি ভুয়ো পরিচয়পত্র তারা বানাতে পারছে না। দ্বিতীয় বিষয় অনুপ্রবেশ উদ্বেগ বাড়িয়ে ত্রিপুরা থেকে গ্রেপ্তার 11 জন বাংলাদেশি। আগরতলা স্টেশন থেকে গ্রেপ্তার 11 জন বাংলাদেশি, অর্থাৎ আমাদের রাজ্য নয়, পরে পাশের রাজ্যেও কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ ইস্যু। অসমের ধুবড়িতে ধৃত এবিটি জঙ্গির কাছে উদ্ধার বই। এবিটি জঙ্গি শাহিনুর ইসলামের কাছ থেকে উদ্ধার 2টি জেহাদি বই। চিন্তা তো বাড়ছে কিভাবে এই জেহাদি কার্যকলাপ বিভিন্ন জায়গায় বেড়ে যাচ্ছে। ভুয়ো নথি সহ অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনায় বাড়ছে উদ্বেগ। ভোটার তালিকা সংশোধনে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন, কারণ আমরা দেখেছি যে এক জঙ্গির 2 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে, তাই স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে তো ভাবতে হবে। তবে সবার প্রথমে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে। বাংলাদেশে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ। সাংঘাতিক অভিযোগ। বাংলাদেশে হিন্দু মহিলাকে গণধর্ষণ করা হয়, সেখানেই শান্ত নয়, তারপর তাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ হচ্ছে। বাংলাদেশের নড়াইলে এই নারকীয় ঘটনাটি ঘটেছে। মৃত্যুর আগে ছেলেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই নির্যাতিতা। ভয়েস অফ বাংলাদেশি হিন্দু টুইট রিপোস্ট রাধা রমন দাসের। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। এতদিন আমরা দেখছিলাম যে কিভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, নানান রকম দিক থেকে তাদেরকে সমস্যায় ফেলা, এই সমস্ত দেখছিলাম। কিন্তু একটা নারকীয় অত্যাচারের ঘটনা, এই নারকীয় অত্যাচারের অভিযোগ উঠছে। একেবারে দেখো, পরিবারের লোকেরা যেটা দাবি করেছেন যে মঙ্গলবার সকালবেলায় বিভিন্ন দ্রব্য বিতরণ করে তিনি যখন বাড়িতে আসলেন তখন স্থানীয় এক যুবক রাজিবুল তাকে ফোন করে এবং পাওনা টাকা নিয়ে আনতে যান। আর তারপরেই কিন্তু ঘটে সেই নারকীয় ঘটনা। যেটা অভিযোগ যে দৌলতপুর গ্রামের মোক্তার মোল্লার বাড়িতে রাজিবুল সহ ফারুক, চঞ্চল, শফিকুল মিলে তাকে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে এবং ভিডিওতে সেই ছবি তোলা হয়। এরপর তার কাছ থেকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। এখানেই থেমে থাকেননি, এরপর তাকে ভয়ও দেখানো হয়েছে। সে বাড়িতে ফিরে আসার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তারপর হাসপাতালে চিকিৎসার পরে তার কিন্তু মৃত্যু হয়। ফলে রিঙ্কু মল্লিক অর্থাৎ তার ছেলেকে যে বর্ণনা দিয়েছেন এই মৃতা, তাতে কিন্তু শিউরে ওঠার মতো ঘটনা। এবং গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ঘটনা ঘটেছিল, একের পর এক যে ঘটনা প্রবাহগুলো তিনি বলে গেছেন, সেটা কিন্তু জানান দিচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সনাতনীদের অবস্থা কি এবং সনাতনী এবং বিশেষ করে হিন্দু হলেই তাদের উপর এইরকম নারকীয় পাশবিক অত্যাচার হচ্ছে এবং প্রাণ ভয়ে তারা কিছু বলছেন না এবং পরবর্তীতে প্রাণ হারাচ্ছেন। এই ছবি কিন্তু জানান দিচ্ছে যে পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুদের কি, বিশেষ করে সনাতনীদের উপর কি ঘটছে। একদম সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। নারকীয় ঘটনা, নারকীয় হত্যার অভিযোগ। কারণ বাংলাদেশে এতদিন আমরা দেখছিলাম সংখ্যালঘু হিন্দুদের উপর নানানভাবে অত্যাচারের ছবি ধরা পড়েছে, যে কারণে এরা যে অনুপ্রবেশের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিভিন্ন জায়গা থেকে সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সরকারি চাকরির জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, নানাভাবে তাদেরকে সমস্যায় ফেলার চেষ্টা। কিন্তু এবার বাংলাদেশে যে অভিযোগ উঠছে তা রীতিমতো আমাকে আপনাকে ভাবতে বাধ্য করবে, কারণ সেখানে সংখ্যালঘু হিন্দু মহিলাদের যে কি অবস্থা সেটা এই ঘটনা, এই অভিযোগ থেকে কিছুটা হলেও পরিষ্কার হচ্ছে। কারণ বাংলাদেশে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ, নারকীয় ঘটনা ঘটেছে বাংলাদেশের নড়াইলে এবং মৃত্যুর আগে ছেলেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই নির্যাতিতা। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুর টুইট রিপোস্ট করেছেন কি কলকাতা ইসকনের প্রধান রাধা রমন দাস। বাংলাদেশে কট্টরপন্থীদের নির্মম অত্যাচারের আরো এক নিদর্শন। কবে থামবে ইউনূস আমলে বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন? এই প্রশ্ন তো প্রত্যেক দিন উঠছে, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। যে কথাটা বারবার বলছি না,
বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। শিক্ষককে ওই যে বলছিলাম সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সরকারি চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেরকমই আরো একটি অভিযোগ, শিক্ষককে জোর করে চাকরি থেকে ছাঁটাই। ছাত্রদের সামনে মারতে মারতে বের করে দেওয়া হলো স্কুল থেকে। এক স্যান্ডেলে চাঞ্চল্যকর ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারী। কি তার অপরাধ? সনাতনী হওয়াটাই কি তার অপরাধ? মমতা বন্দ্যোপাধ্যায় কি এ নিয়ে মুখ খুলবেন না? এরকমই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তার মনে হয় ভোট ব্যাংকের স্বার্থেই নীরব রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে আক্রমণে শুভেন্দু অধিকারী। আমরা যে ছবি দেখছি, যে ছাত্রদের সামনে এক শিক্ষককে মারতে মারতে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, তার দোষ কি? সে হিন্দু। আর এই পোস্ট এক্স হ্যান্ডেলে করেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। সনাতনী হওয়াটাই কি তার অপরাধ? এই প্রশ্নও তুলেছেন তিনি। আর এইসব খবরের মাঝে আরো একটি ভয়ঙ্কর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। 2004 সালের 1 এপ্রিল পাকিস্তান থেকে চট্টগ্রামে পৌঁছয় জাহাজ। আর সেই জাহাজে কি ছিল? প্রচুর অস্ত্র ছিল, রকেট লঞ্চার, রকেট এবং প্রচুর গোলাগুলি ছিল। 10টি ট্রাকে বিপুল অস্ত্র মিতাপুরে পাঠানোর কথা ছিল, কিন্তু অসমে আলফা গোষ্ঠীর জন্য অস্ত্র পাঠিয়েছিল পাক সেনা। 20 বছর পর সেই ষড়যন্ত্রের অস্ত্রেই কি শান দিচ্ছে পাকিস্তান? মানে বাংলাদেশকে ব্যবহার করে কি এবার ভারতের বুকে ভয়ঙ্কর হামলার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই? তেমনই আশঙ্কা করছে ভারতের গোয়েন্দা সংস্থা, কারণ সূত্রের খবর অস্ত্র বোঝাই জাহাজ নাকি পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেছে। ভারতকে শত্রু ভাবছে বাংলাদেশ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে কি ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে পাকিস্তান? বাংলাদেশের বন্দরে দাঁড়িয়ে থাকা একটি জাহাজকে কেন্দ্র করে সেই রহস্যই দানা বাঁধছে। বিস্ফোরকে ঠাসা জাহাজ, বড় ষড়যন্ত্র পাকিস্তানের। জাহাজের নাম MV আল বাখেরা। জাহাজে ছিলেন প্রধান নাবিক সহ 8 জন। বাংলাদেশের চাঁদপুর বন্দরে নোঙর করা সেই জাহাজ থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয় 6 জনের রক্তাক্ত দেহ। গুরুতর আহত একজনের শ্বাসনালী কাটা। এখন প্রশ্ন হলো, কে বা কারা খুন করলো? কেন খুন করলো? বাংলাদেশ প্রশাসনের দাবি জলদস্যুরা হামলা করতে পারে, কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট হচ্ছে না ভারতের গোয়েন্দা সংস্থা। তাদের দাবি জাহাজের কর্মীদের মুখ বন্ধ করতেই এই খুন। কারণ সূত্রের খবর এই জাহাজে করেই ঠাসা বিস্ফোরক পাঠিয়েছে পাকিস্তান। গোয়েন্দা তথ্য অনুযায়ী আল বাখেরা জাহাজটি পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে পৌঁছয়